1827 সালে বনি হোসেন নিজে পালমোনারি টিউবারকুলোসিস হয়েছিল। তখন তার হোমিওপ্যাথ চিকিৎসক বন্ধু ডক্টর উইহি তার চিকিৎসায় তিনি আরোগ্য লাভ করেন। খুব সম্ভবত ওষুধ ছিল পালসোটিনা। তারপরে বনি হোসেন এই হোমিওপ্যাথি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন, পড়াশোনা করেন এবং নিজে অত্যন্ত সাফল্যের সঙ্গে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আন্দুল, হাওড়া এর তত্ত্বাবধানে যে সমস্ত সেমিনারগুলি এ যাবৎকাল হয়ে আসছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। হ্যানিম্যানের মৃত্যুর পর ম্যাডাম মেলিনির সঙ্গে হ্যানিম্যানের মেয়েদের এবং নাতিদের সম্পর্ক আরো তিক্ত হয়। বিশেষত এই এমিলির ছেলে লিওপল্ড, যিনি লন্ডনে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, তিনি মেলিনি সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকায়, জার্নালে তীব্র বিষোদ্গার শুরু করেন। প্রথম কারণ, এই হ্যানিম্যানের অসুস্থ অবস্থায় তার মৃত্যুর সময় এবং শেষ যাত্রার সময় মেলিনির এই ধরনের আচরণ। এবং দ্বিতীয় কারণ অবশ্যই অর্থ সম্পত্তি। এইখানে একটা কথা বলা দরকার। হ্যানিম্যান যখন 1835 সালে জার্মানি ছেড়ে মেলিনির সঙ্গে প্যারিসে চলে আসেন, তখন তার সমস্ত সম্পত্তি তার সন্তান সন্ততিদের মধ্যে ভাগ করে দিয়ে আসেন। সঙ্গে নিয়ে আসেন সামান্য কিছু টাকা, তার জামা কাপড়, ওষুধ, তার কিছু বইপত্র এবং নিত্য ব্যবহার্য কিছু জিনিস। হ্যানিম্যান যে উইল করেন, সেই উইলটি এতদিনে উদ্ধার করা গেছে এবং আমাদের কিছু বিদেশি বন্ধুদের মারফত সেই উইলের একটি কপি আমাদের হাতেও এসছে। সেখানে দেখা যাচ্ছে হ্যানিম্যান স্পষ্টভাবে বলছেন তিনি প্যারিসে যেসব জিনিস নিয়ে যাচ্ছেন এবং প্যারিসে তিনি যা উপার্জন করবেন তার উপর একমাত্র অধিকার থাকবে শুধুমাত্র তার স্ত্রী ম্যাডাম মেলিন, এবং তার শেষকৃত্যের অধিকারও একমাত্র তাঁর উপরই বর্তবে। প্রকৃতপক্ষে 1835-এ 80 বছর বয়সে হ্যানিম্যান যখন জার্মানি ছেড়ে প্যারিসে চলে আসেন, তখন তিনি যে প্যারিসে এসে প্র্যাকটিস করবেন এইরকম ইচ্ছে খুব সম্ভবত হ্যানিম্যানের ছিল না। বরং জীবনের শেষ কয়েকটা বছর মেলিনির সাহচর্যে প্যারিসের ওই শান্ত নিরুদ্বিগ্ন পরিবেশে অবসর যাপন করবেন, এইরকমই মনোরথ খুব সম্ভবত হ্যানিম্যানের ছিল। কিন্তু মানুষ ভাবে এক হয় এক। শেষ পর্যন্ত হ্যানিম্যান অত্যন্ত সাফল্যের সঙ্গে হোমিওপ্যাথি প্র্যাকটিস করলেন প্যারিসে এবং প্রভূত অর্থ উপার্জন করলেন। ধীরে ধীরে সেই বার্তা রুটে গেল ক্রমে, এবং রুটতে রুটতে সেই বার্তা জার্মানিতে তার মেয়েদের কাছেও পৌঁছল। ইতিমধ্যে মেয়েরা যে অর্থ সম্পত্তি পেয়েছিল সেটা দিয়ে তারা করলো কি, একটা বাণিজ্যিক সংস্থার শেয়ারে সেটা বিনিয়োগ করেছিল, বন্ড কিনেছিল, এবং কিছুদিন পরে সেখানে একটা ছোটখাটো সারদাকাণ্ড ঘটে, সেই কোম্পানি দেউলিয়া হয়ে যায়। ফলে এই সময় হ্যানিম্যানের মেয়ে এবং নাতিদের আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই মেলিনির প্রতি তারা যে ঈর্ষান্বিত হয়ে পড়বেন সেটা তো আর বেশি কথা বলার অপেক্ষা রাখেন। এইটা একটা কারণ। কিন্তু এখানে আর একটা কথা বলার দরকার, যদিও হ্যানিম্যান প্যারিসে হোমিওপ্যাথি প্র্যাকটিস করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু প্যারিসের মতো ওই বিলাসবহুল শহরে ওই রকম প্রাসাদোপম একটা অট্টালিকায় মানে অসংখ্য লোক লস্কর চাকর বাকর নিয়ে বাস করে এবং মাঝে মাঝেই বন্ধুদের উদ্দেশ্যে বিশাল ভোজ সভার আয়োজন করে হ্যানিম্যান এবং মেলিনি যে ধরনের জীবনযাপন করতেন তাতে কিন্তু খরচ হতো প্রচুর। এবং দেখা যাচ্ছে হ্যানিম্যানের মৃত্যুর পর মেলিনির আর্থিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো ছিল না। হ্যানিম্যানের মৃত্যুর পরপরই ওই বিশাল অট্টালিকা ছেড়ে মেলিনি পাশের একটা ছোট্ট ভাড়া বাড়িতে চলে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাকে একাধিকবার বাড়ি বদল করতে হয়েছে অর্থের কারণে।
এবং আর্থিক কারণে তার বিভিন্ন পেন্টিং, এমনকি বাড়ির আসবাবপত্র পর্যন্ত বিক্রি করে দিতে পেরেছে। যাই হোক, এবার যে প্রসঙ্গে আসবো সেটা হলো হ্যানিম্যানের মৃত্যুর পর ম্যাডাম মেলিনির কি হলো আমরা কেউ জানি না, কিন্তু হ্যানিম্যানের মৃত্যুর পর মেলিনি আরো 35 বছর বেঁচে ছিলেন। হ্যানিম্যানের তো জন্ম 1755, মৃত্যু 1843। মেলিনি কিন্তু জন্মেছিলেন 1800, মারা গিয়েছেন 1878। হ্যানিম্যানের সঙ্গে তার বয়সের পার্থক্য ছিল 45 বছর। মেলিনি কিন্তু এটা সম্যকভাবেই অবহিত ছিলেন যে বয়সের এই বিরাট পার্থক্যের জন্য প্রকৃতির স্বাভাবিক নিয়মেই তার অনেক আগেই হ্যানিম্যানকে এই পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে। কিন্তু বাস্তবে যখন এই ঘটনাটা ঘটলো, মেলিনি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। এই পিটিএসডি কিন্তু তার অনেকদিন চলেছিল। এই সময় তিনি করেন কি, প্যারিস ছেড়ে তার পাশের শহর মন্ডিডিয়ার, সেখানে তার এক বন্ধু থাকতেন সাবিন, সেখানে বেশ কয়েক সপ্তাহ গিয়ে থাকেন। তারপরে আবার তিনি প্যারিসে ফিরে আসেন। কারণ এক নম্বর হচ্ছে সেখানে তার বৃদ্ধ পিতা, যিনি বয়সের কারণে তখন প্রায় দৃষ্টিশক্তিহীন, তার সেবা করার একটা ব্যাপার থাকলে। আর দ্বিতীয় কথা, অবশ্যই তিনি বুঝতে পেরেছিলেন তার এই গভীর বিষাদ থেকে বেরোনোর একমাত্র রাস্তা হচ্ছে কাজে ফেরা, যে কাজ এতদিন তিনি এবং হ্যানিম্যান যুগ্মভাবে করে এসছেন, সেই হোমিওপ্যাথির সেবা। ফলে দেখা গেল জুলাইয়ের কয়েক সপ্তাহ পর থেকেই হ্যানিম্যানের কেস রেকর্ড বুক সেখানে আবার নতুন নতুন পেশেন্টের এন্ট্রি করছে। মেলিনি আবার ভিজিটিং কার্ড ছাপালেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন, সেখানে লিখছেন, ম্যাডাম হ্যানিম্যান, ডক্টর ইন মেডিসিন হোমিওপ্যাথি, is now practicing at 48 Rue de Clichy। ম্যাডাম মেলিনির নতুন ঠিকানা ওই 7 নম্বর রিউ ম্যাডামের পাশেই একটা ছোট্ট ভাড়া বাড়ি। কিন্তু হ্যানিম্যান যদিও মেলিনি সম্বন্ধে বলেছেন দ্য ফাইনেস্ট হোমিওপ্যাথ ইন দ্য ইউরোপ, মেলিনি সম্বন্ধে হ্যানিম্যান মন্তব্য করেছেন, এবং তিনি বলেছেন আমি যতটুকু হোমিওপ্যাথি জানি মেলিনিও ততটুকুই হোমিওপ্যাথি জানি, এটাও মেলিনি সম্মুখে। কিন্তু দেখা গেল এখন যখন মেলিনি হ্যানিম্যানকে ছাড়া হ্যানিম্যানহীন একা একা প্র্যাকটিস করতে নামলেন, তখন কিন্তু তার পশার তেমন জ্বললেন। যেসব পেশেন্ট হ্যানিম্যানের কাছে আসতেন তারা কিন্তু মেলিনির উপর সেরকম আর আস্থা রাখতে পারলেন না। অবশ্য দু একজন পেশেন্ট, যেমন ফিলিপি মুজার্ড, মিসেস আর্সকিন, এরা কিন্তু কখনো মেলিনির কাছে আসতেন। হ্যানিম্যানের মৃত্যুর পরও এখনো দেখা যাচ্ছে মেলিনি প্র্যাকটিসের ক্ষেত্রে হ্যানিম্যানকে হুবহু ফলো করতেন। কিরকম, যে কোনো ক্রনিক কেসের প্রথমেই টিম অফ অ্যান্টিসোলিক দিয়ে শুরু করা, তারপর যেরকম সিমটমস ফুটে উঠছে সেই অনুযায়ী ওষুধ সিলেকশন করা, 50 মিলিসিমেল পোটেন্সি ব্যবহার, এই সবই নজরে পড়ে এই সময় তার কেস রেকর্ডগুলো ঘাটলে। প্র্যাকটিস না জমলেও মেলিনি কিন্তু হাল ছাড়লেন না, কারণ তার চারিত্রিক একটা দৃঢ়তা ছিল। এবং দেখা গেল 2 থেকে 3 বছরের মধ্যে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের ফলে প্যারিসের বুকে মেলিনি নিজেকে অত্যন্ত দক্ষ, সফল এবং জনপ্রিয় হোমিওপ্যাথ হিসেবে প্রতিষ্ঠা করলেন, একমাত্র নিজের অধিকার। এইবার কিন্তু ঘটনার মোড় অন্যদিকে ঘুরল। আপনাদের গতবার বলেছিলাম, মনে আছে কিনা জানি না, হ্যানিম্যান মৃত্যুসজ্জায় যখন বলছেন, মেলিনি প্রমিস মি টু কন্টিনিউ দ্য প্র্যাকটিস অফ মাই হিলিং আর্ট, মেলিনি তখন অসহায় কণ্ঠে বলে উঠছেন, বাট আই এম এ ওম্যান, দ্য ফিজিশিয়ানস উইল হেট মি ইফ আই অ্যাক্ট অ্যাজ দে ডু। এই কথা বলার একটাই কারণ, তখনকার ইউরোপের সামাজিক প্রেক্ষাপট। তখনকার দিনে ফ্রান্সের মতো শিক্ষা সংস্কৃতিতে অগ্রগণ্য একটা দেশেও একজন মহিলা ডাক্তারি করবেন, এই কথাটা কল্পনার অতীত ছিল। একজন মহিলা যে কোনো জীবিকা নিতে পারেন, তিনি একজন ডাক্তারি সহকারী হতে পারেন, কিন্তু একা একা ডাক্তারি করবেন এটা জাস্ট ভাবা যেত না। এবং তখন ইচ্ছা থাকলেও কোনো মহিলা কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারত না।
সারা ইউরোপের কোথাও নয়। আমেরিকাতে 1847 সালে প্রথম একজন মহিলা পাশ করা ডাক্তার হন, গ্র্যাজুয়েট ডাক্তার। এবং ইউরোপে তারও অনেক বছর পরে 1862 সালে প্যারিস মেডিকেল স্কুল থেকে প্রথম মহিলা ডাক্তার যিনি পাশ করে বেরোন তার নাম এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন, 1862। তাহলে দেখুন, এই 1843-এ মেলিনি যখন প্যারিসের বুকে একা একা এই বৈপ্লবিক ঘটনা ঘটাচ্ছেন, একা একা প্র্যাকটিস করছেন একজন মহিলা হিসেবে, তখন এই গ্যারেট অ্যান্ডারসনের বয়স মাত্র 7। বা ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে ফাউন্ডার অফ মডার্ন নার্সিং বলা হয়, তার বয়স তখন মাত্র 30। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার কাজ আরম্ভ করেন আরো 11 বছর পর, 1854 সালে ক্রেমিয়ানের যুদ্ধে। আজকের দিনে দাঁড়িয়ে তখনকার পরিস্থিতিতে মেলিনি যে বৈপ্লবিক যুদ্ধটা করেছেন সেটা কিন্তু কল্পনা করা সহজ নয়। তখনকার দিনে একজন মহিলা একা একটি ঘরে অপরিচিত পুরুষের সঙ্গে বাক্যালাপ করবেন, সেটা একটা গর্হিত সামাজিক অপরাধ ছিল। কিন্তু কেস ট্রেকিং এর সময় মেলিনি এই সামাজিক নিয়মকে উপেক্ষা করেছেন দিনের পর দিন। ফল যা আবার তাই হলো। অ্যালোপ্যাথি চিকিৎসকদের চোখে মেলিনি কিন্তু শত্রুতে পরিণত হলেন। বিভিন্ন পত্র পত্রিকা জার্নালে মেলিনির সম্পর্কে তীব্র সমালোচনা শুরু হলো। প্রথম কারণ, মেলিনি একজন মহিলা হয়ে ডাক্তারি করছেন। দ্বিতীয় কারণ, তিনি ডাক্তারি পাশ নন, কোনো প্রথাগত মেডিকেল কলেজের শিক্ষা বা ডিগ্রি কোনোটাই তার নেই। তৃতীয় কারণ, তিনি হোমিওপ্যাথ। এবং চতুর্থ কারণ, তার মশার বেশ ভালো। শত্রুতা করার জন্য আর কোনো কারণের দরকার ছিল না। দেখা গেল 1846-এ 24শে ডিসেম্বর আনকোয়ালিফাইড ডাক্তার হিসেবে বেআইনিভাবে প্র্যাকটিস করার জন্য মেলিনির বিরুদ্ধে কোর্টে কেস করা হল। ডাক্তারি পাশ না করে যদি ডাক্তারি করার কথা ধরা হয়, তাহলে দেখা যাবে তখনকার দিনের সব মেল হোমিওপ্যাথ, বেশিরভাগ মেল হোমিওপ্যাথ, হ্যানিম্যানের বেশিরভাগ ছাত্র, তাদের কিন্তু কোনো প্রথাগত মেডিকেল শিক্ষা বা ডিগ্রি কোনোটাই ছিল না। ধরুন না বনিভূষণের কথা, হ্যানিম্যানের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষদের একজন, এবং তিনি অত্যন্ত ফেমাস একজন প্র্যাকটিশনার ছিলেন, তার কিন্তু কোনো ডিগ্রি ছিল না। 1827 সালে বনিভূষণ নিজে পালমোনারি টিউবারকুলোসিস হয়েছিল। তখন তার হোমিওপ্যাথ চিকিৎসক বন্ধু ডক্টর উইহি তার চিকিৎসায় তিনি আরোগ্য লাভ করেন। খুব সম্ভবত ওষুধ ছিল পালসোটিনা। তারপরে বনিভূষণ এই হোমিওপ্যাথি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন, পড়াশোনা করেন এবং নিজে অত্যন্ত সাফল্যের সঙ্গে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। তার ক্ষেত্রে কিন্তু আইন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তার কারণ অবশ্য প্রথমত তার সামাজিক প্রতিপত্তি। তিনি একজন বিরাট জমিদার এবং বিখ্যাত উকিল ছিলেন। আর দ্বিতীয় কারণ অবশ্যই তিনি একজন পুরুষ। দেখা যাচ্ছে 1843 সালে জার্মানিতে একটা রাজকীয় সনদ জারি করা হচ্ছে, যেখানে এই বনিভূষণকে আইনগত প্র্যাকটিস করার স্বীকৃতি দেওয়া হচ্ছে সরকারিভাবে। তারপর দেখুন ডক্টর জার, যিনি হ্যানিম্যানের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত একজন থিওলজিস্ট ছিলেন, তারও কিন্তু কোনো ডিগ্রি ছিলেন না। আসলে তখন তো কোনো হোমিওপ্যাথি মেডিকেল কলেজই ছিল না। যেসব কোয়ালিফাইড হোমিওপ্যাথ প্র্যাকটিস করতেন তারা সবাই কনভার্টেড হোমিওপ্যাথ। আর এদের বাইরেও অসংখ্য হোমিওপ্যাথ ছিলেন যারা অত্যন্ত সাফল্যের সঙ্গে প্র্যাকটিস করতেন, তাদের কিন্তু কারোর প্রথাগত কোনো শিক্ষা বা ডিগ্রি ছিল না। এদের ক্ষেত্রে কিন্তু আইন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ একটাই, তারা ছিলেন। মেলিনি যে এইরকম একটা ঝামেলায় পরে পড়তে পারেন, হ্যানিম্যান কিন্তু আগে থেকেই সেটা ছিল। তার জন্য একটু চেষ্টাও করেছিলেন। কি সেটা? এখানে একটা গল্প আছে। ডক্টর হেনরি ডেটউইলার এবং ডক্টর কনস্ট্যান্টাইন হেডিং, যারা দুজনে আদতে জার্মান হোমিওপ্যাথ, তারা খুব সম্ভবত 1834 বা 33 এরকম সময় জার্মানি ছেড়ে আমেরিকার পেনসিলভেনিয়ায় সেটেল করেন এবং 1835-এ ফিলাডেলফিয়ায় অ্যালেনটাউন একাডেমি নামে একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। এইটা বিশ্বের সর্বপ্রথম কোনো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, অ্যালেনটাউন একাডেমি।
তখন অবশ্য বলা হতো মেডিকেল স্কুল। এই ডক্টর ডেট হুইলার 1836 সালে পরপর দুবার প্যারিস আসেন হ্যানিম্যানের সঙ্গে দেখা করার জন্য, এবং এসে হ্যানিম্যানের কাছে এই অ্যালেনটাউন একাডেমির জন্য আর্থিক সাহায্য এবং নৈতিক সমর্থনের আর্জি জানান। হ্যানিম্যান আর্থিক সাহায্য করতে পারেননি, কিন্তু নৈতিক সমর্থন অবশ্যই জানিয়েছিলেন, এবং তার প্রতীক হিসেবে তখনকার দিনে প্যারিসের সবচেয়ে নামকরা ভাস্কর ডেভিডকে দিয়ে তার একটি পূর্ণাবয়ব মরমর মূর্তি তৈরি করিয়ে সেটা জাহাজে করে আমেরিকার ওই অ্যালেনটাউন একাডেমির উদ্দেশ্যে পাঠিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে মাঝপথে সেই জাহাজ ডুবে যায়, ফলে ওইরকম একটি সুন্দর মূর্তি চিরকালের জন্য হারিয়ে যায়। যাই হোক, এই অ্যালেনটাউন একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার পর হ্যানিম্যান ডক্টর হেরিংকে একটা চিঠি লেখেন। সেখানে হ্যানিম্যান হেরিংকে বলছেন যদি তাদের ওই অ্যালেনটাউন একাডেমির তরফ থেকে তার স্ত্রী ম্যাডাম মেলিনিকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা যায়। হ্যানিম্যান হেরিংকে লিখছেন, If I have been correctly informed, your academic grants diplomas to good homeopathy. If that is so, you would confer a favor upon me if you send one to my dear wife, Mary Melanie Haniman Nee Harvey. For she is better acquainted with homeopathy, both theoretically and practically, than any of my followers, and I may say she lives for our art. আরো একটা জায়গায় হ্যানিম্যান লিখছেন, My wife knows homeopathy perfectly. She knows as much about it as I do. কিন্তু দেখা গেল ডক্টর হেরিং কিন্তু প্রথমেই হ্যানিম্যানের এই অনুরোধ কিন্তু রাখেননি। তার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত, নীতিগত দিক থেকে তো বলাই যায় এই অনুরোধটা একটা অন্যায় অনুরোধ। দ্বিতীয়ত, তখন কিন্তু অ্যালেনটাউন একাডেমি নিজেরই অবস্থা খুব ভালো চলছিল না, তাকেও বিভিন্ন স্ট্রাগলের মধ্যে যেতে হচ্ছিল, বিশেষ করে আর্থিক কারণে। এই আর্থিক সংকটের জন্যেই প্রতিষ্ঠিত হওয়ার 4 বছর পরেই, অর্থাৎ 1839-এ এই অ্যালেনটাউন একাডেমি চিরতরে বন্ধ হয়ে যায়। আর তৃতীয় কারণ হিসেবে বলা যায়, হেরিং হয়তো ভেবেছিলেন তাদের একাডেমি যদি কোনো মহিলাকে একটা এরকম ডিপ্লোমা দেয়, তাহলে বিশ্বের সমস্ত চিকিৎসক সমাজের কাছে হয়তো তারা হাস্যাস্পদ হয়ে যাবেন, উপহাসের পাত্র হবেন। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এই অ্যালেনটাউন একাডেমির তরফ থেকে ম্যাডাম মেলিনিকে একটি ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হলো, এটা 1840। এইটা পৃথিবীর ইতিহাসে কোনো একজন মহিলাকে দেওয়া প্রথম ডাক্তারি ডিপ্লোমা সার্টিফিকেট। যদিও এটার বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ এই সার্টিফিকেট দেওয়া হয়েছিল অ্যালেনটাউন একাডেমি বন্ধ হয়ে যাওয়ার পরে। অ্যালেনটাউন একাডেমি বন্ধ হয়ে যায় 1839, এই সার্টিফিকেট ইস্যু করা হয় 1840। ফলে এই একই কারণে এই সার্টিফিকেট যখন কোর্টে পেশ করা হয় সেটা বৈধতা পায়নি। আর দ্বিতীয়ত, একটা আমেরিকার ইনস্টিটিউটের ইস্যু করা সার্টিফিকেট ফ্রেঞ্চ মেডিকেল অথরিটির অনুমোদন ছাড়া কিভাবে ফ্রান্সে বৈধ হতে পারে, সেই প্রশ্নও কিন্তু ওঠে কোর্টে। যাই হোক, 1847-এর 20 ফেব্রুয়ারি কোর্টে মেলিনির বিচার শুরু হলো। মূল অভিযোগকারী ছিলেন ইউনিভার্সিটি অফ প্যারিসের ফ্যাকাল্টি অফ মেডিসিনের ডিন মিস্টার অরফিলা। হ্যানিম্যান যখন প্রথম প্যারিসে এসে প্র্যাকটিস করার জন্য ফ্রান্স গভর্নমেন্টের কাছে আর্জি জানান, তখনও কিন্তু এই মিস্টার অরফিলা আপ্রাণ চেষ্টা করেছিলেন যাতে হ্যানিম্যানের এই আবেদন মঞ্জুর না হয়। প্রথমবার সফলও হয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার আটকাতে পারেননি। এবং এই অরফিলার কাজই ছিল কোন নন অ্যালোপ্যাথ ডাক্তার যদি প্যারিসের বুকে খুব সফল হন বা জনপ্রিয়তা লাভ করেন, তাহলে আদাজল থেকে তার পেছনে লেগে পড়তেন। মেলিনির আগেও 1848 সালে আর একজন নন অর্থোডক্স মেডিকেল প্র্যাকটিশনার, তিনি অবশ্য হোমিওপ্যাথ ছিলেন না, তার নাম ছিল ফ্রাঙ্কোয়েজ ভিনসেন্ট রাসপেল। ইনি একজন অত্যন্ত জনপ্রিয় ডোমেস্টিক প্র্যাকটিশনার ছিলেন, এবং তার বিরুদ্ধেও এই মিস্টার অরফিলা কোর্টে একটা কেস করে দিয়ে তার প্র্যাকটিস বন্ধ করে দেন। এই রাসপেল কিন্তু একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে ম্যানুয়াল অফ ডোমেস্টিক মেডিসিন অ্যান্ড ফার্মেসি। এই বইটা তখনকার দিনে ফ্রান্সে এবং গোটা ইউরোপে অত্যন্ত জনপ্রিয় ছিল, এবং পরবর্তীকালে এই বইটির অগুন্তি এডিশন হয়েছিল।
এবং এখানে আরেকটা উল্লেখ করার কথা, এই রাসপেল ক্যাম্পারকে বলছেন প্যানাসিয়া, মনে করতেন সর্বরোগ হরো ওষুধ বলে ক্যাম্পারকে মনে করতেন এবং সেটা প্রচারও করতেন। যাই হোক, এই কোর্ট কেসে মেলিনি তার পাশে 3 জন লোককে পেলেন। এক হচ্ছেন চার্লস লিথের, যিনি ফার্মাসিস্ট, মেলিনি বাড়িতে থাকতেন তার ভাইয়ের মতো। দ্বিতীয় জন ডক্টর কোশেরিও, হোমিওপ্যাথ একজন, এবং তার সম্বন্ধে বলা হচ্ছে তখনকার দিনে ওয়ান অফ দ্য মোস্ট কমিটেড হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ ইন প্যারিস। তৃতীয় জন আর একজন হোমিওপ্যাথ, তার নাম ডক্টর ডেলিউ। এই 3 জন মিলে আপ্রাণ চেষ্টা করলেন যাতে কোর্টে মেলিনিকে বাঁচানো যায় শাস্তির হাত থেকে। তারা এও বললেন যে মেলিনি প্র্যাকটিস করতেন না, আমরা প্র্যাকটিস করতাম, মেলিনি জাস্ট সাজেশন দিতেন। তখন বিচারক জিজ্ঞেস করেন, আপনারা কোয়ালিফাইড ডাক্তার হয়ে একজন আনকোয়ালিফাইড ডাক্তারের সাজেশন অনুযায়ী কাজ করতেন, এটা কি করে সম্ভব? সবচেয়ে মুশকিল হলো তার বিপক্ষের উকিল মেলিনির একটা প্রেসক্রিপশন তারিফ করলেন। মেলিনি সেখানে প্রেসক্রাইব করেছেন এবং দুর্ভাগ্যক্রমে সেই মেয়েটি মারা গেছে। তখন আর কোনো যুক্তি ধোপে টিকল না। আদালতের বিচারে মেলিনির সাজা হলো, তার প্র্যাকটিস বন্ধ হয়ে গেল এবং আর্থিক জরিমানা হিসেবে 100 ফ্রাঙ্ক তখনকার দিনে তাকে জরিমানা করা হলো। তখনকার দিনে 100 ফ্রাঙ্ক দিয়ে বলা হচ্ছে 1 বছরের সংবাদপত্র কেনা যেত, খুব একটা বেশি নয়। যাই হোক, সেটা জরিমানা করা হলো। আদালতের এই নির্দেশের ফলে মেলিনির জীবনে কিন্তু একটা অচল অবস্থা তৈরি হলো। একদিকে তো হ্যানিম্যানহীন নিঃসঙ্গ জীবনের বেদনাময় জীবনের ভার বহন করে চলা, আর এই হৃদয় ক্ষত নিরাময়ের যে পন্থা হোমিওপ্যাথির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, সেই রাস্তাটাও আদালতের দায় বন্ধ হয়ে যায়। ফলে মেলিনির ডিপ্রেশন কিন্তু চলতেই থাকে। কিন্তু সৌভাগ্যক্রমে এই অচলাবস্থা দীর্ঘদিন স্থায়ী হয়নি। এই সময় ফ্রান্সের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা আমূল পরিবর্তন হলো। কি সেটা? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয় এবং তার ফলে লুই ফিলিপের রাজতন্ত্রের অবসান ঘটে এবং নেপোলিয়নের ভাইপো লুই নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্সে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত রিপাবলিকান গভর্নমেন্ট শাসনভার গ্রহণ করে। এতে কি হলো? এই গভর্নমেন্টের অন্তত 5 জন সদস্য ছিলেন যারা হোমিওপ্যাথি সাপোর্টার ছিলেন। মূলত তাদেরই পৃষ্ঠপোষকতায় মেলিনি আবার প্র্যাকটিস শুরু করলেন। কিন্তু দেখা যাচ্ছে হ্যানিম্যানহীন জীবনের নিঃসঙ্গতা মেলিনিকে যেন পুড়ে পুড়ে খেতে লাগলো। বাইরে কঠোর ব্যক্তিত্বের মনকে থাকলেও ভিতরে তার কোমল নারী হৃদয় যেন এই নিঃসঙ্গতার চাপে ক্রমাগত দুমড়ে মুচড়ে যেতে থাকলো। প্রত্যেক বছর 10 এপ্রিল তো বটেই, মাঝে মধ্যেই কিন্তু মেলিনি হ্যানিম্যানের সমাধি ক্ষেত্রে চলে যেতেন, পাশে গিয়ে বসতেন কিছুক্ষণ, হ্যানিম্যানের কাছে প্রার্থনা করতেন, হ্যানিম্যান তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলে চলো, আমার এখানে আর ভালো লাগছে না। একটি চিঠিতে দেখা যাচ্ছে 1849-এর 10 এপ্রিল মেলিনি হ্যানিম্যানের সমাধির পাশে এসে বসছেন, সেখানে হাউ হাউ করে কাঁদছেন, বলছেন, হ্যানিম্যান আমি এখানে আর একা থাকতে পারছি না, তুমি হয় আমাকে তোমার কাছে নিয়ে চলো, না হলে আমার এই নিঃসঙ্গ জীবনে বাঁচবার জন্য অন্তত একটা বন্ধু তুমি পাঠাও। মেলিনির মনে হলো ওই সমাধির ভেতর থেকে হঠাৎ একটা গভীর মন্দ কণ্ঠে কে যেন বলে উঠল, ইয়েস। এই ঘটনার 10 সপ্তাহ পরে মেলিনির জীবনে আবির্ভাব ঘটল কাঙ্ক্ষিত সেই বন্ধুটি, জাঁ ব্যাপটিস্ট আমব্রোজ মার্সেলিন জোবার্গ। অত্যন্ত গুণী মানুষ ছিলেন এই জোবার্গ। একাধারে একজন লিথোগ্রাফিক শিল্পী, লেখক, সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন যন্ত্রের আবিষ্কর্তা এবং যন্ত্রবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বোপরি অফুরান শক্তিতে ভরপুর একজন মানুষ। জন্মসূত্রে ফরাসি, কিন্তু পরে তিনি বেলজিয়ান নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। যদিও মেলিনির জীবনে হ্যানিম্যানের যে স্থান, হ্যানিম্যানের যে অভাব, সেটা পূরণ করা বোধহয় কারোর পক্ষেই সম্ভব ছিল না। কিন্তু দেখা গেল জোবার্ডের আগমন মেলিনির জীবনে মেলিনিকে তার ডিপ্রেশন কাটিয়ে
তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করলো। আবার ছবি আঁকা, কবিতা লেখা, সান্ধ্য অপেরায় যোগদান করা, আবার মুভি দেখা, জীবন যেন পুরনো ছন্দ ফিরে দিল। আবার রোগীর ভিড় জমতে লাগলো মেলিনের ক্লিনিকে, ব্যস্ত জীবন। মেলিনি এই সময় জোবার্টকে একটা চিঠিতে লিখছেন, একজন মরণাপন্ন মেয়ের চিকিৎসার জন্য তিনি পরপর 3 রাত ঘুমন দেন এবং অক্লান্ত পরিশ্রম করে অবশেষে সেই মেয়েটিকে তিনি বাঁচাতে সক্ষম হন। এতদিন পর্যন্ত মেলিনির প্রেসক্রিপশনে হ্যানিম্যানেরই মূলত প্রভাব চোখে পড়লেও এই সময় দেখা যাচ্ছে মেলিনির প্রেসক্রিপশনে বিশেষ করে সিলেকশন অফ পোটেন্সির ক্ষেত্রে বনি হোসেনের একটা প্রভাব নজরে পড়ছে। বনি হোসেন এই সময়টা কিন্তু 200 পোটেন্সি রেগুলার বেসিসে ইউজ করছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, 50 মিলিসিমেল পোটেন্সির কথা এই সময় আগে হ্যানিম্যান, মেলিনি, চার্লস লিথার এবং হয়তোবা প্যারিসে হোমিওপ্যাথ মানে হ্যানিম্যানের খুব ঘনিষ্ঠ 2-1 জন হোমিওপ্যাথ ছাড়া আর কারো কিন্তু জানা সম্ভব ছিল না। বনি হোসেন তো জার্মানির লোক, তিনি কি করে জানবেন? যাই হোক, জোবার্টের সঙ্গে মেলিনের এই যে সম্পর্ক, এটা কিন্তু খুব যে নিছক বন্ধুত্বের ছিল তা কিন্তু নয়। বিভিন্ন তথ্য প্রমাণ এবং চিঠিপত্র থেকে যেটা জানা যাচ্ছে, প্রেমের একটা অন্তঃসলীলা পরিব নদী দুজনের মধ্যে বয়ে চলেছিল বেশ কিছুদিন। একটা সময় জোবার্ট মেলিনিকে বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মেলিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন, বিবাহে রাজি হলেন না। হয়তোবা মেলিনির জীবনে হ্যানিম্যানের যে স্থান, সেটা কাউকে দেওয়া বোধ হয় মেলিনির পক্ষে সম্ভব ছিল না। এই ঘটনার পরে জোবার্ট প্যারিস ছেড়ে ব্রাসেলসে ফিরে যান, কিন্তু এদের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু আজীবন অটুট ছিল এবং তাদের মধ্যে নিয়মিত পত্রালাপ চলত। এরপর কি ঘটলো মেলিনির জীবনে? এর পরের পর্বে কিন্তু অসংখ্য ঘটনার সমাবেশ ঘটে। একটি কন্যাকে দত্তক গ্রহণ করা, বনি হোসেনের সঙ্গে আত্মীয়তা স্থাপন, মেলিনির ওই দত্তক কন্যার সঙ্গে বনি হোসেনের ছেলের বিয়ে হয়, হোমিওপ্যাথি প্র্যাকটিস, 6 পেটিশন অর্গাননের সেই তার পাবলিকেশনের বিষয়ে কথাবার্তা, অনেক ঘটনার সমাবেশ কিন্তু ঘটে এই পর্ব। কিন্তু আর সময় নেই, আজকে এখনো 2 জন বক্তা আছেন। যদি সম্ভব হয় পরবর্তী কোনো একদিন পরবর্তী ঘটনা আবার আপনাদের শোনাবো। আজকে শেষ করব হ্যানিম্যানের উদ্দেশ্যে একটা কবিতা অঞ্জলি দিয়ে। হ্যানিম্যান, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। যখন তোমার পেলেন দেখা অন্ধকারে একা একা, ফিরতেছিলাম বিজন গভীর বন। ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। দেখেছিলেম হাটের লোকে তোমার দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলাবালি। অপমানের পথের মাঝে তোমার বিনা নৃত্য বাজে, আপন সুরে আপনি নিগমন। ইচ্ছা ছিল বরণ মালা পড়াই তোমার গলে, নাই বা তোমার থাকলো প্রয়োজন। নমস্কার। Thank you.